বাংলাদেশের রাজনীতির শক্তিমান কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশে কবে আসছেন সেটা নিয়ে সবার কাছে একটা উৎসাহের একটা ব্যাপার, সব উৎসাহী হয়ে আছে। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, তিনি 17 বছর ধরে লন্ডনে আছেন, নির্বাসিত জীবনযাপন করছেন, নানা রকম মামলায় তিনি আসামি ছিলেন, আদালতে নানা রকমভাবে তার বিরুদ্ধে তাকে উত্ত্যক্ত করা হয়েছে, তাকে নিপীড়িত করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলাটা আছে সেই মামলাটা রিভিউ করার জন্য সরকার পক্ষ মনে হয় আদালতে যেতে পারে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই, কিন্তু যেই মামলায় তারা খালাস পেয়েছেন সেই মামলার আবার রিভিউ করার সুযোগ পাওয়া সরকার যে কোনো সময় যে কোনো কিছু হয়তোবা করে ফেলতে পারে। তবে সরকার যেমন তার হাতে নানা রকমের বার্গেইন মানে আলাপ আলোচনা খোলা রাখার পথ তৈরি করে রাখছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও রাজনীতি করার জন্য যা যা কিছু করা দরকার তাদের সেই জিনিসটা তাদের চালু রাখতে হবে। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে প্রকাশ্যে এবং গোপনে নানা কিছু হয়েছে, কারণ আমরা জানি যে মিটিংয়ের কিছু একটা অংশ প্রকাশ্য ছিল, কিছু একটা অংশ গোপনে ছিল। এখন যেহেতু এটাই তো রাজনীতির উপায়, রাজনীতিতে কি ডিসেপশন এবং ট্রিকারি, ডিসেপশন এবং ট্রিকারি এই দুটো জিনিস রাজনীতি ছাড়া রাজনীতি চলবে না, এই দুটো জিনিস রাজনীতিতে থাকতেই হবে। তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে কি দেখে মানে কি আলোচনার মধ্যে নিয়ে এসে তারেক রহমানের সাথে সমঝোতা এসেছেন? হতে পারে 21শে আগস্ট গ্রেনেড হামলা, অথবা হয়তোবা নির্বাচনী মাঠে কোনো রকমের কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়ার কিছু একটা। আবার এমনও হতে পারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমানরা কীভাবে আলোচনায় নিয়ে এসেছেন, আলোচনায় কেন ওখানে গিয়েছেন? কারণ সরকার গঠন করলে যদি নির্বাচন হয়, বাংলাদেশে তো নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করলে জয়লাভ করবে, সেটা এখন একটা পাগলও জানে, একটা শিশুও জানে। তাহলে এই যে দুটো শক্তিশালী ইউনিট বাংলাদেশে, যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান প্রভাবিত করতে পারে, তারা হচ্ছে বর্তমানের অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সরকার। এখন এদের দুজনের কাছে নানা রকমের দুজনের চাওয়া থাকতে পারে, কেউ কাউকে নানাভাবে বিপদে ফেলতে পারে। সো এগুলো দিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে দেশের বিষয়ে, ভালো খারাপ, ব্যক্তিগত অর্জন, দলীয় অর্জন, বাংলাদেশের অ্যাজ এ রাষ্ট্র অ্যাজ এ হোল অর্জন। বাংলাদেশের অর্জন থেকেও হয়তো বা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত অর্জনগুলো বেশি করে উঠে আসবে, কারণ আমরা জানি যদিও আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে গেলে ওই ব্যক্তি অর্জনটাই বেশি করে চলে আসে। যেমন নানা জায়গাতে আপনারা শুনতে পাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ কীভাবে সেফ এক্সিট পাবেন সেটা নিয়ে কথা হচ্ছে, অথবা তারেক রহমান যে এতদিন দেশে আসলো না, কেন আসলো না? কারণ তারও নানা রকমের ভয় ভীতি আছে। তারেক রহমান যে 31শে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন হবে সেই ডিক্লারেশনটা তিনি যে পল্টন ময়দানে যে জনসভায় দিয়েছিলেন সেটা থেকে তিনি কেন পিছপা হয়ে আসলেন? কারণ তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিং, সেই মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে হয়তো ইন্সপায়ার করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান ঐক্যমতে এসেছেন যে নির্বাচনটা রোজার আগে হতে পারে, এবং বেগম খালেদা জিয়া এখানে মধ্যস্থতা করেছেন। সুতরাং বেগম খালেদা জিয়া যেহেতু বর্ষিয়ান একজন মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন বর্ষিয়ান একজন মানুষ, সুতরাং তারা অনেক বেশি দৃঢ়স্থির হবেন, অনেক বেশি যেটাকে বলে আর কি ভবিষ্যৎমুখী হবেন। তারা মারামারি, কাটাকাটি, হানাহানির পথ থেকে দূরে আসতে চাইবেন। সেটাই আমরা দেখতে পাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংয়ের মধ্য দিয়ে, এবং বিএনপিকে এই মিটিংটাকে সাকসেস হিসাবে প্রচার করার মধ্য দিয়ে। এখন সংস্কার আলোচনায় কতদূর কি এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি অ্যাচিভ করেছেন সেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো। বিএনপি কতগুলো সংস্কারের সাথে ঐক্যমত হয় সেটা আমরা দেখতে পাবো। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমন্ত্রণ থাকলো, জয়েন করবেন।